কল্যাণী বিশ্ববিদ্যালয়ের থার্ড সেমিস্টারের পরীক্ষা আগামী 22 তারিখ থেকে। তোমাদের 309 এবং 310 পরীক্ষাটি একদম পরপর রয়েছে, 22 এবং 23 তারিখ। সুতরাং তোমাদের যে প্রস্তুতি পর্বটা সেটা একটু গুছিয়ে নেওয়ার প্রয়োজন এবার। আর যদিও হাতে একেবারেই সময় নেই, আশা করছি তোমাদের প্রস্তুতি একেবারে শেষের দিকে, এবং এই শেষের দিকের প্রস্তুতিটাকে আরেকটু ভালো করতে গেলে একটা সাজেশনের প্রয়োজন হয়। প্রতি বছরই আমি দিয়ে থাকি। এবছর বেশ 1.5 মাস মতো পরে আমি ভিডিও আপলোড করছি আজকে। ব্যক্তিগত ব্যস্ততার কারণে আমার ভিডিও দেয়া হয়ে উঠছে না একেবারেই, আমি ক্ষমা প্রার্থী তার জন্য। বেশ কিছু ছেলেমেয়ে, অনেক ছেলেমেয়ে আর কি, হোয়াটসঅ্যাপে, ফেসবুকে আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছে যাতে আমি ইউটিউবে ভিডিও দিই। তাদের কথা ভেবেই ভিডিওটা আমি আজকে দিচ্ছি। তো একটা কথা আমি বলতে চাই এই মুহূর্তে। দেখো, তোমরা যেহেতু এমএ পড়ছো এবং এটা তোমাদের ফাইনাল ইয়ার, মানে যদিও তৃতীয় সেমিস্টার, কিন্তু যদি আমি পুরনো নিয়মটাকে ধরি, সেই নিয়মটাকে ধরলে তোমরা ফাইনাল ইয়ারের স্টুডেন্ট। সেখানে দাঁড়িয়ে শুধুমাত্র সাজেস্টিভ কিছু প্রশ্নপত্র পড়ে যাওয়া কিন্তু একেবারে উচিত নয়। কিন্তু তোমাদের হাতে সময় অনেক কম। তোমরা বিভিন্ন কাজের সাথে অনেকে যুক্ত, চাকরি করো অনেকে, অনেকে অনেক কাজের সাথে যুক্ত আছো বলে সেভাবে প্রস্তুতি হয়তো তোমরা নিয়ে উঠতে পারছো না। সাজেশন তো অবশ্যই দেবো, তার আগে দুটো চারটে কথা না বলে সাজেশনটা দেয়া ঠিক নয়। তোমাদের সিলেবাসটা যদি তোমরা ভালো করে খেয়াল করো, সেই সিলেবাসটা খেয়াল করলে আমরা দেখতে পাচ্ছি তোমাদের ক বিভাগে রয়েছে, দেখো, 4টি প্রবন্ধ। এখানে রামমোহন রায়ের সহমরণ বিষয়ক প্রবর্তক নিবর্তকের সংবাদ রয়েছে, বঙ্গদর্শনের পত্র সূচনা, আধুনিক কাব্য এবং নিয়মের রাজত্ব। এবার আগের বছর তোমাদের সহমরণ বিষয়ক প্রবর্তক নিবর্তকের সংবাদ এবং আধুনিক কাব্য থেকে প্রশ্ন চলে এসেছে। অনেকেরই প্রশ্ন, তাহলে কি এবছর আসবেই না? দেখো, এটার তো কোনো রকম কোনো নিয়ম নেই যে আসবেই না। প্রশ্ন রিপিট হবে না বলা যায় না, আবার হবে এটাও বলা যায় না। সাজেশন মানে আমরা একটা আইডিয়া করে একটা প্রশ্নপত্র তৈরি করি, যেটা প্রত্যেকবারই আসে। যদিও স্টুডেন্টদের বক্তব্য, প্রত্যেক বছরই আপনার সাজেশন আসে, কিন্তু এটা তো কোনো বিধিবদ্ধ নিয়ম নেই যে হ্যাঁ আসবেই। যারা বলে সেটা হয়তো মিথ্যে কথা বলাই, যে হ্যাঁ আসবেই। কারণ আগে থেকে তো আমি প্রশ্ন পেয়ে যাচ্ছি না যে আমি এই কথাটা বলতে পারি। আমি একটা আইডিয়া করে তোমাদের দিচ্ছি, একটা পুরনো অভিজ্ঞতা থেকে, এতদিন ধরে পড়াচ্ছি, নিজে পড়াশোনা করি, তার অভিজ্ঞতা থেকে একটা সাজেশন তৈরি করে দিচ্ছি, এবং সেটা লাকিলি প্রত্যেক বছর আসছে, হয়তো এবারও আসবে সেই বিশ্বাস নিয়েই আমি দিচ্ছি। এবং তোমরাও হয়তো সেই বিশ্বাস নিয়েই দেবে, এবং পরীক্ষার পরে আশা করি আমাকে জানাবে যে তোমার এটা কেমন হলো। এবার কথা হচ্ছে, তাহলে কি এবছর এই আগের বছরের প্রশ্নগুলো থেকে প্রশ্ন আসবে না কোনো? এবার সেই সম্ভাবনাটাকে যেমন উড়িয়ে দেওয়া যাচ্ছে না, এবং মাথায় একটা জিজ্ঞাসা চিহ্নও রয়ে যাচ্ছে। তাহলে আমাদের এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কি করা উচিত? এই দুটো প্রবন্ধ, 1 নম্বর আর 3 নম্বর প্রবন্ধটা, শুধুমাত্র যদি আমরা বিষয়বস্তুটা দেখে যাই যে এই প্রবন্ধে কি কি রয়েছে, অথবা মূল প্রবন্ধটা আমরা একবার পড়ে যাচ্ছি। যাদের কাছে প্রবন্ধের টেক্সটগুলো নেই তারা আমাকে জানাতে পারো, আমি টেক্সটগুলো তোমাদের দিয়ে দিতে পারি। এবার তোমরা সেখান থেকে বিষয়বস্তু নিজেরা তৈরি করে নিলে যে এই প্রবন্ধের মূল বক্তব্যটা কি সেটা দেখে গেলে, যদি বাই চান্স আমার সাজেশন ফেল করে গেল, যে আসলোই না, তখন কি আমি বাড়ি চলে আসবো, লিখবো না? আমাকে তো পরীক্ষায় পাশ করতে হবে। আমি সাজেশন দিয়েছি বলে তোমরা পরীক্ষার পরে আমাকে দুটো খারাপ কথা বলে তোমার তো কোনো লাভ হবে না, তোমারও সেই বছরটা নষ্ট হবে। তাহলে সাজেশন পড়ে যাও অবশ্যই, এবং যেগুলো চলে এসেছে শুধুমাত্র তাকে প্রবন্ধের মূল বক্তব্যগুলো কি সেগুলো একবার দেখে যাও। এবার আমরা সাজেশনে চলে যাব, যে সাজেশনে আমরা কি কি রেখেছি। এই এই যে কথাগুলো বললাম মূল বক্তব্যের কথা, এগুলো এই 4টে বিভাগ থেকেই আমি বললাম। ঠিক আছে, তোমাদের এর পরেও 4টে প্রবন্ধ রয়েছে। ক্ষয়ে, গয়ে দেখো, গ আর ঘয়ের কথা একটু আমি বলবো। গ আর ঘয়ে তোমাদের এখান থেকে কিন্তু এক একটা চ্যাপ্টার থেকে, মানে গ বিভাগ থেকে দুটো প্রশ্ন আসবে। মানে স্বামী বিবেকানন্দের প্রাচ্য ও পাশ্চাত্য থেকে দুটো প্রশ্ন আসবে, এবং দুটো তোমাদের লিখতে হবে। সংস্কৃতি রূপান্তর থেকেও তোমাদের দুটো প্রশ্ন আসবে, এবং সেখান থেকে একটা লিখতে হবে। আর আগে যেগুলো বললাম, এই যে 4টে প্রবন্ধ খ বিভাগের, এই 4টে প্রবন্ধ থেকে দুটো আসবে, তোমাদের একটা লিখতে হবে।
আশা করি বুঝতে পারলে ব্যাপারটা কি। এবার আমরা সাজেশনে চলে যাচ্ছি। সাজেশনে বিভাগ কতে আমরা প্রথমেই দেখেছি নিয়মের রাজত্ব প্রবন্ধে বিজ্ঞান ও দর্শনের মধ্যে কিভাবে সমন্বয় সাধিত হয়েছে আলোচনা। তাহলে আগেই বলবো নিয়মের রাজত্ব প্রবন্ধটা তোমরা খুব ভালো করে একবার পড়বে, মূল প্রবন্ধটা। এবং এই প্রবন্ধে কিভাবে বিজ্ঞান এবং দর্শনের মধ্যে রামেন্দ্র সুন্দর ত্রিবেদী একটা সুন্দর সমন্বয় সাধনা করেছেন সেইটা তোমাকে আলোচনা করে দেখাতে হবে। পরের প্রশ্নও নিয়মের রাজত্ব থেকেই বস্তুর আকর্ষণ ও চাপের মধ্যে যে নিয়মগুলির কথা নিয়মের রাজত্ব প্রবন্ধে আলোচিত হয়েছে তা আলোচনা করো। এখানেও সে নিয়মের রাজত্ব থেকে দুটো বিষয় কি রয়েছে, একটা বিজ্ঞান ও দর্শনের কথা আমরা দেখতে পাচ্ছি, আর একটা দেখতে পাচ্ছি বস্তুর আকর্ষণ এবং চাপের কথা। এবং এই আকর্ষণ ও চাপের বিষয়ে ব্যাখ্যা করতে গিয়ে রামেন্দ্র সুন্দর ত্রিবেদী কতগুলো নিয়মের কথা বলেছেন। সেই নিয়মগুলো কি সেগুলো তোমাকে বিশ্লেষণ করে দেখাতে বলা হয়েছে। পরের প্রশ্ন, বঙ্গদর্শনের পত্র সূচনা প্রবন্ধে বাংলা ভাষার অবস্থা ও সাময়িক পত্রের উদ্দেশ্য সম্পর্কে বঙ্কিমচন্দ্রের অভিমত আলোচনা করো। অবশ্যই প্রবন্ধটি পড়বে, মূল প্রবন্ধটি পড়ার পরে এখান থেকে নোট পড়বে কোনটা, বাংলা ভাষার অবস্থা এবং সাময়িক পত্রের উদ্দেশ্য কি সে সম্পর্কে বঙ্কিম কি মন্তব্য পোষণ করেছেন, কি বলেছেন যে বাংলা ভাষার কেমন অবস্থা রয়েছে এখন, আর সাময়িক পত্রগুলোর কি উদ্দেশ্য। পরের প্রশ্ন বঙ্গদর্শনের পত্র সূচনা থেকেই নব্য লেখক দিগের প্রতি বঙ্কিমচন্দ্র তার বঙ্গদর্শনের পত্র সূচনা প্রবন্ধে কি আহ্বান করেছেন। এই যে নব্য লেখক যারা লেখালেখি করছিলেন তাদের প্রতি বঙ্কিমচন্দ্রের কি ঘোষণা, কি বার্তা তিনি দিয়েছিলেন সেটা তোমাকে আলোচনা করতে বলা হয়েছে। তাহলে বোঝা গেল বিভাগ ক থেকে কি দেয়া হয়েছে। বিভাগ কয়ে যে প্রশ্নগুলো দেয়া হয়েছে সেই প্রশ্নগুলো তোমরা ভালো করে পড়ে যাবে, আশা করি এখান থেকে তোমাদের আসবে। এছাড়াও এই যে বললাম মূল প্রবন্ধ কোনটা, আধুনিক কাব্য এবং সহমরণ বিষয়ক প্রবর্তক সংবাদ, এর মধ্যে সহমরণ বিষয়ক প্রবর্তক নিবর্তক সংবাদটা তোমরা একটু দেখে যেও টেক্সটের বিষয়বস্তুটা কি। বিভাগ ক্ষয়ে চলে যাচ্ছি। বিভাগ ক্ষয়ে রয়েছে রবীন্দ্রনাথের অনুসরণ করতে গিয়ে তারা ঠিক তাই করলেন যা রবীন্দ্রনাথ কোনো কালেই করেননি। কাদের সম্পর্কে কথা বলা হয়েছে, তাদের স্বভাব কবি বলা হয় কেন, এটা কোন প্রবন্ধের লাইন, এটা কি তোমরা বুঝতে পারছো? যদি বুঝতে না পারো তাহলে তোমাদের প্রস্তুতি এখনো কিন্তু তলানিতেই রয়েছে, কারণ ঠিক এই ধরনের লাইন তুলে তোমাদের প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। আমি বারবার সেজন্যই বলছি টেক্সট পড়ো। এটা রবীন্দ্রনাথ ও উত্তর সাধক থেকে দেয়া হয়েছে বুদ্ধদেব বসু। এখানে এটা প্রবন্ধের লাইন বলছেন যে লেখক বলছেন রবীন্দ্রনাথের অনুসরণ করতে গিয়ে তারা ঠিক তাই করলেন যা রবীন্দ্রনাথ কোনো কালেই করেননি। এটা রবীন্দ্রানুসারী কবিদের সম্পর্কে বলা হয়েছে। দেখবে বেশ কিছু রবীন্দ্রানুসারী কবিদের কথা ওখানে রয়েছে, কালিদাস রায়, কিরণধন চট্টোপাধ্যায়, কুমুদ রঞ্জন মল্লিক, সত্যেন্দ্রনাথ দত্ত, এদের কথা কবি বলছেন যে তারা রবীন্দ্রনাথকে অনুসরণ করে কবিতা লিখতে চেয়েছিলেন, কিন্তু রবীন্দ্রনাথ এই কাজগুলো কোনো কালেই করেননি। সেগুলো কি এবং তাদের স্বভাব কবি কেন বলা হয়েছে এটা তোমাদের ব্যাখ্যা করে দেখাতে হবে। খুব সুন্দর একটি প্রবন্ধ, খুব ভালো করে মন দিয়ে পড়ে যাবে। 2 নম্বর, রবীন্দ্রানুসারী কবিদের সম্পর্কে বুদ্ধদেব বসুর স্বভাব কবির কুললক্ষণ মন্তব্যের কারণ কি। এই যে প্রথম প্রশ্নটা এটা এইভাবেও আসতে পারে যে স্বভাব কবি কাদের বলা হয়েছে এবং স্বভাব কবির কুললক্ষণ বলতে কি বোঝানো হয়েছে। 3 নম্বর প্রশ্ন, এ কথা সত্য বাংলা ভাষায় তিনি প্রথম মৌলিক কবি, কে কার সম্পর্কে কথা বলেছেন। এটাও বুদ্ধদেব বসুর রবীন্দ্রনাথ ও উত্তর সাধক প্রবন্ধের লাইন।
এখানে নজরুল ইসলাম সম্পর্কে বলা হয়েছে এবং কেন তিনি মৌলিক কবি সেটা তোমাকে ব্যাখ্যা করে দেখাতে হবে। পরের প্রশ্ন, আধুনিক বাংলা কবিতাকে বুঝতে আবু সয়ীদ আইয়ুব কোন কোন মতের আশ্রয় নিয়েছেন তা আলোচনা করো। এটা আধুনিক বাংলা কবিতা প্রবন্ধ থেকে প্রশ্নটা দেয়া হয়েছে। এটা গেল বিভাগ খ। এখানে তোমাদের যে প্রশ্নগুলো চলে এসেছে আগের বার, সেখানকার টেক্সটগুলো অন্তত একবার দেখে যেতে পারো। এগুলো তো তোমাদের জানারও প্রয়োজন, এবং পরবর্তীকালে যখন নেট সেট পরীক্ষা তোমরা দেবে তখন এখান থেকেও তো অনেক কিছু পাঠ্য তোমাদের রয়েছে, সুতরাং এখন থেকে প্রিপারেশন নিলে ক্ষতি কি। বিভাগ গ। বিভাগ গয়ে রয়েছে, আচ্ছা বিভাগ গয়ে আমাদের কি ছিল, স্বামী বিবেকানন্দের প্রাচ্য ও পাশ্চাত্য। এখানে প্রাচ্য পাশ্চাত্যটা খুব সুন্দর একটি টেক্সট এবং খুব সহজ একটি টেক্সট। এখানে ধর্ম ও মোক্ষ বলে আমি শুধু লিখেছি, পরীক্ষায় প্রশ্ন আসবে স্বামী বিবেকানন্দ তার প্রাচ্য ও পাশ্চাত্য প্রবন্ধে ধর্ম ও মোক্ষ নিয়ে উভয় দেশের মধ্যে যে তুলনামূলক বিবরণ দিয়েছেন বা আলোচনা করেছেন তা লেখো। তাহলে দুই দেশেরই ধর্ম এবং মোক্ষ নিয়ে তোমাদের বিচার বিশ্লেষণ করে লিখতে হবে। পরের প্রশ্ন, আহার ও পানীয়। এখানেও সেই একই ফরম্যাটে প্রশ্নটার কথা আমি বলতে চেয়েছি যে স্বামী বিবেকানন্দ তার প্রাচ্য ও পাশ্চাত্য প্রবন্ধে আহার ও পানীয় নিয়ে এশিয়া এবং ইউরোপ মহাদেশের মধ্যে কোন তুলনামূলক আলোচনার অবতারণা করেছেন। একই রকম ভাবে রীতিনীতির প্রশ্নটিও তাই। চলে যাচ্ছি বিভাগ ঘয়ে। বিভাগ ঘয়ে রয়েছে সংস্কৃতির সাথে জীবন কিভাবে সংযুক্ত হয়েছে তা এই প্রবন্ধ অবলম্বনে বুঝিয়ে দাও। সংস্কৃতি এবং জীবন কিভাবে একে অপরের সাথে যুক্ত হয়েছে সেটা গোপাল হালদারের সংস্কৃতির রূপান্তর প্রবন্ধ অবলম্বনে বুঝিয়ে দেওয়ার কথা বলা হয়েছে। পরের প্রশ্ন, মানবতার রাজনীতি ও মুনাফার রাজনীতি সম্বন্ধে গোপাল হালদার কি বলেছেন সেটি আলোচনা করো। এবং তার পরের প্রশ্ন, সাম্রাজ্যবাদের সংকট। তো এই গেল আমাদের টোটাল সাজেশন। এবার আমরা আলোচনা করব এই যে প্রশ্নগুলো তো আমি দেখালাম, এবার কিভাবে লিখবে, এই প্রশ্নগুলো কিভাবে লিখলে তোমাদের ভালো নম্বর আসবে সেটা নিয়ে একটু আলোচনা করব। তো ভালো নম্বর, দেখো এটা শুনতে হয়তো অনেকে বলে না পড়াশোনা করলেই হবে, নম্বর আমাকে দেয়নি, কিংবা নম্বরটা কোনো ফ্যাক্ট নয়। কিন্তু এই কথাটি খুবই মিথ্যে একটি কথা। নম্বরটাই ফ্যাক্ট, নম্বরটাই আমার প্রয়োজন। আলটিমেট তুমি যখন পরীক্ষা দিতে যাবে নম্বর ছাড়া তোমার মধ্যে যতই জ্ঞান থাকুক সেটা কোনো কাজে লাগবে না। তো আমার নম্বরটাই আগে প্রয়োজন, যেহেতু আমি এত কষ্ট করে পড়ছি এই আমার সার্টিফিকেটটার জন্যই, শুধুমাত্র জ্ঞানের জন্য তো আমি পড়ছি না। এটা যারা বলে তারা খুব মিথ্যে কথা বলে যে আমি জ্ঞান অর্জন করার জন্য পড়ছি। হ্যাঁ, জ্ঞান অর্জন আমাদের দরকার, এবার সেই জ্ঞানটা অর্জন করার সাথে সাথে আমার নম্বরটিও দরকার। কারণ জ্ঞান তোমার মধ্যে ঠিকমতো না থাকলে তুমি নম্বর পাবে না, তোমার মধ্যে সঠিক স্বচ্ছ ধারণা থাকা দরকার। তাহলে ভালো নম্বর পেতে গেলে মানে কেমন ভাবে লিখলে ভালো নম্বর আসবে সেটার জন্য আগে ভালো করে পড়তে হবে, ভালো করে বুঝতে হবে, বিষয়ের সঙ্গে তোমার একটি গভীর আত্মিক সম্পর্ক থাকতে হবে, তারপরেই ভালো নম্বর আসবে। এবং সেই ভালোবাসাটা, বিষয়ের প্রতি ভালোবাসাটা ফুটে ওঠে পরীক্ষার খাতায়, এবং সেইটা না থাকলে কিন্তু তোমার ভালো নম্বর আসে না। যাই হোক, 2 নম্বর পয়েন্টে আমি যাব। 2 নম্বর পয়েন্টের কথা বলবো, অযথা পৃষ্ঠা নিয়ে খাতা ভর্তি করে এক পাতায় দু লাইন কি 4 লাইন, পরের পাতায় 4 লাইন দিয়ে বিশাল একটা মানে একদিস্তা খাতা করে পরীক্ষকের সামনে জমা দিলেই যে তুমি 55% কিংবা ফার্স্ট ক্লাস নম্বর পেয়ে যাবে তা কিন্তু নয়। তোমার যতটুকু প্রশ্নর জন্য তোমার যতটুকু উত্তর প্রয়োজন ঠিক ততটুকুই তুমি লিখবে। তার মানে এই নয় যেটা সেটা অর্ধেক পাতা লিখে দিয়ে চলে আসলাম যে আমার মতে এতটুকু লিখলেই ঠিক, সেটা হতেই পারে না। যেহেতু তোমার প্রশ্ন মান 10 নম্বরের জন্য 2.5 পাতা তোমাকে লিখে আসতেই হবে। যদি তোমার কম্প্যাক্ট হাতের লেখা হয়, কম্প্যাক্ট হাতের লেখা মানে কি, বেশ ধরে ধরে যারা লেখে এবং যাদের গোটা গোটা হাতের লেখা তাদের জন্য 2.5 পাতা এনাফ। এবং সেটি যেন অপ্রয়োজনীয় অবান্তর না হয়, যে আমাকে চেয়েছে সাম্রাজ্যবাদের সংকট, আমি সেখানে লিখে দিয়ে আসলাম মুনাফার রাজনীতি সম্বন্ধে, আমি লিখে তো এসেছি, সেটা কিন্তু ব্যাপারটা নয়।
মানে অ্যাকর্ডিং টু কোশ্চেন তোমাকে উত্তর লিখে আসতে হবে, টু দা পয়েন্ট। টু দা পয়েন্ট পরীক্ষার প্রশ্নের উত্তর লিখে আসবে, কিন্তু সেটা 2.5 পাতা মতো ব্যাখ্যা করে তোমার বিচার বিশ্লেষণ দিয়ে লিখে আসতে হবে। এমন নয় যে আমি যে নোটটা তোমাকে দিয়েছি সেই নোটটা পড়েই রেখেই তোমাকে লিখে আসতে হবে। তুমি অবশ্যই নিজের মতামত তুলে ধরতেই পারো, কিন্তু সেই মতামতটি যেন ভুল না হয়, কোনোভাবেই যেন সেই মতামতটিতে তোমার ঔদ্ধত্য প্রকাশ না পায়। তুমি নিজের মতামত প্রতিষ্ঠা করে এসো, জোর করে চাপিয়ে দিয়ে এসো না, এটাই বলার। 3 নম্বর পয়েন্ট বলবো হাতের লেখা, বানান ভুল। পরের পয়েন্ট, তুমি বাংলা সাহিত্য নিয়ে পরীক্ষা দিচ্ছ এবং তাও বাংলার সর্বোচ্চ ডিগ্রি করছো, মাস্টার্স ডিগ্রি। বানান ভুলটা সেখানে কোনো মতেই মেনে নেওয়া যায় না। এবং হাতের লেখাটাও জানো তোমার, তুমি একজন শিল্পী, তুমি একজন শিক্ষার্থী, মানে তুমি একজন শিল্পীর সাথেও তোমাকে তুলনা করা যায়। শিল্পী কেন আমি বলছি, তুমি তো পরবর্তীকালে আরেকটি ছাত্রকে তৈরি করবে, শিক্ষা মুখে চালিত করবে তাকে, এবং সেও পরবর্তীকালে অনেক কিছু অ্যাচিভমেন্ট পেতে পারে। তুমি তো একজনকে হাতে ধরে তৈরি করবে, তাহলে তোমাকে তো শিল্পীও বলা যায় একজন শিক্ষককে। তাহলে সেই শিল্পী সুলভ সত্তাটা যেন তোমার হাতের লেখায় ফুটে ওঠে। আমি বলছি না আর্টিস্টিক হতে হবে হাতের লেখা, যে খুব কায়দা করে তোমাকে লিখে আসতে হবে, তা নয়। তোমার লেখাটা যেন আমি বুঝতে পারি, যিনি পরীক্ষক খাতাটা দেখবেন তিনি যেন বুঝতে পারেন যে না, তুমি যথেষ্ট পরিশ্রম করে পড়াশোনা করেছো এবং সেটা সুন্দর করে খাতার মধ্যে ফুটিয়ে তুলেছো। এমন যেন না হয় ওই কোনো রকম দায় সারা ভাবে আমি লিখে দিয়ে চলে আসলাম, এইটা। আর বানান ভুলের কথা বললাম, বানান ভুল কিন্তু 3টে বানান ভুল করলে 1 নম্বর কেটে দেওয়ার কথা। আমি জানি না এখন ভাবে বানানের ব্যাপারটা স্যাররা মানে বিচার করবেন, কিন্তু বানান ভুলটা বিশাল বড় একটা ভুল, খুব বড় একটি ভুল। বানান যেন ভুল না হয় সেদিকে খেয়াল রাখবে। আর একদম শেষে একটা কথা বলবো, নকল করে পরীক্ষা দেবে না। এই কথাটা শুনলে খারাপ লাগবে, কারণ পরীক্ষা শেষের পরে ইউনিভার্সিটি কিংবা বিভিন্ন স্টাডি সেন্টারের সামনে যেখানে তোমাদের পরীক্ষার সিট পড়ে, পুরো রাস্তা সাদাই সাদা হয়ে যায়। একদম পুরো এত পরিমাণে ছেলেমেয়েরা যেটা মাইক্রো জেরক্স করে, মাইক্রো জেরক্স করে পুরো রাস্তা ভর্তি হয়ে যায়। তুমি যখন ওইটা দেখে লিখছো এবং পরের সেশনে স্টুডেন্টরা এসে বলে যে ম্যাডাম, আমি তো একদম হুবহু লিখে এসেছিলাম, তবুও আমি নম্বর পেলাম না। কেন তুমি নম্বর পেলে না? তুমি তো একদম মাইক্রো জেরক্স করে A to Z লিখে দিয়ে আসলে, কেন পেলে না? তো ওই একটা কথা আছে না, হাঁড়ির মধ্যে একটি চাল টিপলেই বোঝা যায় ভাত হয়েছে কিনা, সেই অনেকটা ব্যাপারটা সেই রকম। যিনি খাতা দেখছেন তিনি অসীম জ্ঞানের অধিকারী। তিনি তোমার একটা লাইন কিংবা পুরো একটা প্রশ্ন পড়েই বুঝতে পারেন যে তুমি পুরোটাই নকল করেছো, একদম A to Z তুমি নকল করেছো, সেটা তিনি পরীক্ষায় দেখেই বুঝতে পারেন। তাহলে তোমার প্রতি কিভাবে তার একটি শ্রদ্ধার ভাব বলো, ভালোবাসা বিনয়ের ভাব বলো ফুটে উঠবে? যখন খাতা দেখা হয় তখন তো কোনো ছাত্রছাত্রীর নাম দেখা যায় না। পরীক্ষক শুধুমাত্র খাতাটির সাথে দেখেই তোমাকে আইডিয়া করেন যে তুমি মানুষটি কেমন। তাহলে তুমি একজন নকল করে পরীক্ষা দিয়ে এসছো, নম্বর তুমি পাবে কি করে? তোমার যতটুকু এখতিয়ারের মধ্যে আছে ব্রেনে কিংবা পড়াশোনার করে, তুমি যতটুকু আয়ত্ত করতে পেরেছো তুমি ততটুকুই লিখে এসো। আশা করি তুমি ভালো ফলাফল পাবে, এটা আমার বিশ্বাস। আর বিভিন্ন আমার কাছে যারা পড়ে, পরীক্ষার পরে দেখা যায় এই একই নোটস বহু জনের কাছে, ইউনিভার্সিটির বহু ছেলে মেয়ের কাছে পাওয়া যাচ্ছে এবং তারা নকল করতে গিয়ে ধরা পড়ছে। এগুলো করো না কেউ। তোমাদের সাথে সাথে এটা আমারও একটা বদনাম হয় যে আমার নোট ইউনিভার্সিটির বাইরে এরকম করে রাস্তার মধ্যে পাওয়া যাচ্ছে। 309-এর পরীক্ষার পরে দেখা গেল আমার নোট রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, বিভিন্ন জনে ফুটপাতে, রাস্তায়, গাছতলায় ফেলে দিয়ে চলে এসছো। এটা আবার বিভিন্ন স্যাররা আবার ফোন করে আমাকে জানায়ও যে এই জিনিস হয়েছে। তো এটা না করাই ভালো, যতটুকু তোমাদের এখতিয়ারে ততটুকু পরীক্ষা দাও, আশা করি তোমাদের পরীক্ষা খুব ভালো হবে। সকলের জন্য শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি আমি শেষ করছি।